গল্পের শুরু একটা স্কুল থেকে, যেখানে আমরা সিমন নামের এক মেয়েকে দেখি, যে কিনা আজকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। এমন সময় তার বাবা ফ্রেডরিক, যে কিনা অ্যাপোলন নামের একটা ল্যাবের জন্য কাজ করে, সে স্কুলে এসে সিমনকে তার সাথে নিয়ে তাড়াহুড়া করে চলে যায়। ফ্রেডরিকের কাছ থেকে আমরা জানতে পারি শীঘ্রই পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর বৃষ্টি শুরু হবে, যেটার স্পর্শে আসার কারণে মানুষ মারা যাবে। এতক্ষণে পুরো শহরের আকাশ মেঘে ছেয়ে যেতে শুরু করে। ফ্রেডরিক তার স্ত্রী এবং ছেলেকেও তাদের সাথে গাড়িতে নিয়ে নেয়, কিন্তু তারা কেউই তখন জানতো না তারা আসলে কোথায় যাচ্ছে। আর এই তাড়াহুড়ায় তাদের গাড়িটাও রাস্তায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। ফ্রেডরিক তার স্ত্রীকে দৌড়ে পালাতে বলে। তাদেরকে পালাতে দেখে তাদের পেছন পেছন এক ব্যক্তিও, যার সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও তাদেরকে ফলো করে আসতে থাকে। কিছুক্ষণ পর তারা জঙ্গলের একবারে মাঝখানে একটা বাংকারে এসে পৌঁছায়, যেটাকে ফ্রেডরিকেরই কোম্পানি অ্যাপোলন তৈরি করেছিল। এবং তাদের সেখানে পৌঁছানোর পরপরই বাহিরে বৃষ্টি শুরু হয়। কিন্তু ফ্রেডরিকের পুরো পরিবার বাংকারের ভেতর একেবারে নিরাপদ ছিল। ফ্রেডরিক তার পরিবারকে সেই বাংকারের ভেতর রেখে নিজে বাংকারের বাহিরে তার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। এবং যাওয়ার পূর্বে সে সিমনকে বলে যায় কোনো মতেই যেন তারা এই বাংকার থেকে বাহিরে না যায়। সে আরও বলে সিমনের ছোট ভাই রাসমাস তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই যে কোনো মূল্যে সিমন যেন তার দেখভাল করে। সে যাওয়ার পরে সিমন তার মোবাইল দেখে জানতে পারে বাহিরে যে সকল মানুষ বৃষ্টির পানির স্পর্শে আসছে তারা সাথে সাথেই মারা যাচ্ছিল। এই ব্যাপারে সিমনের মাও কোনো কিছু জানতো না, তাই সে তাদেরকে তাদের বাবার ফেরত আসার জন্য অপেক্ষা করতে বলে। এমন সময় তারা দরজায় একটা শব্দ শুনতে পায়। সিমন এবং রাসমাস দরজা খুলতে চাইলেও তাদের মা তাদেরকে আটকায় এবং বলে এটা তাদের বাবা হতে পারে না, কারণ তার কাছে অবশ্যই দরজার পাসওয়ার্ড আছে। আর যদি এটা অন্য কেউ হয়ে থাকে তাহলে বৃষ্টির পানির স্পর্শে আসার কারণে সে এমনিতেও মারা যাবে। কিন্তু রাসমাস এবং সিমন তাদের মায়ের বারণ করার সত্ত্বেও দরজা খুলে দেখতে পাই বাহিরে সেই লোকটা ছিল, যে কিনা তাদের পিছু করেছিল। বৃষ্টির পানির স্পর্শে আসায় সে ছটপট করেছিল। এমন সময় হঠাৎ সে রাসমাসকে ধরে ফেলে। রাসমাসকে বাঁচাতে গিয়ে তাদের মা সেই লোকটির উপর আক্রমণ করে এবং ঘটনাচক্রে সেও বৃষ্টির পানির স্পর্শে এসে পড়ে। মৃত্যুর সময় সে তার বাচ্চাদেরকে বলে তারা যেন দরজা বন্ধ করে দেয় এবং এই দরজা যেন তারা আর কখনো না খোলে। সিমন এবং রাসমাস বুঝতে পারে তাদের ভুলের কারণে তাদের মায়ের জীবন চলে গিয়েছে। মা বাবা না থাকায় দুই ভাই বোন একাই এখন সেই বাংকারে বসবাস করতে থাকে। একটা সময় সিমন বুঝতে পারে আশেপাশে এরকম আরো অনেক বাংকার রয়েছে এবং সেসব বাংকারে হয়তো অ্যাপোলন কোম্পানির আরো মানুষজন লুকিয়ে থাকতে পারে। সিমন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। একটা সময় সেই ফিলিপ নামক একটা ছেলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সে বলে তার পরিবারের সকলেই মারা গেছে এবং সে কোনো মতে বৃষ্টির হাত থেকে বেঁচে তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল। কিন্তু একটা পর্যায়ে সেই নেটওয়ার্কটিও বিচ্ছিন্ন হয়ে যায়। সিমন তার ছোট ভাইকে সান্ত্বনা দেয় যে তাদের বাবা শীঘ্রই ফেরত আসবে এবং পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। তাই তারা দুজন তাদের বাবার ফেরত আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দিন ছাড়িয়ে সপ্তাহ, সপ্তাহ ছাড়িয়ে মাস, তাদের এই অপেক্ষা আর শেষ হয় না। এভাবে কেটে যায় 6টি বছর। মায়ের মৃত্যুর পর তারা এই 6টি বছর বাংকার থেকে একবারও বের হয় না। রাসমাস এখন তার বোনের উপর অনেক রেগেছিল, কেননা সিমন সেই কবে থেকেই বলে যাচ্ছে তাদের বাবা ফিরবে। এরা দুজন গত 6 বছরের বাইরে যাওয়া তো দূরের কথা, সূর্যের আলো পর্যন্ত দেখেনি। কিন্তু এখন তাদের বের হওয়া দরকার, কেননা বাংকারের ভেতর খাবারের সংকট দেখা দিতে শুরু করেছে। তাই সিমন একদিন রাসমাসকে ঘুম পাড়িয়ে নিজে প্রোটেক্টিভ স্যুট পরে বাইরে বেরোয়। সিমন তাদের মা যে স্থানে মারা গিয়েছিল সেখানে যায়, কিন্তু সেখানে এখন তার মায়ের দেহাবশেষ পর্যন্ত ছিল না। সিমন দেখতে পারে এখন জঙ্গলে জীবজন্তুই ঘুরে বেড়াচ্ছিল, তার মানে বৃষ্টির কারণে সকল প্রাণী মারা যায়নি। সিমন আস্তে আস্তে শহরের দিকে যায়, যেখানে বিভিন্ন জায়গায় মানুষের মেসেজ লিখে রেখেছে। সে দেখে একটা জায়গায় লেখা বেঁচে যাওয়া মানুষেরা সকলে হলওয়েতে আশ্রয় নিয়েছে। সিমন হলওয়েতে গেলে সেখানেও কেবল মানুষের কঙ্কালি খুঁজে পায়, যারা বৃষ্টির হাত থেকে বেঁচে গিয়েছিল কিন্তু পরবর্তীতে অনাহারে মারা যায়। অবশেষে সে পুনরায় বাংকারে ফিরে আসে। রাসমাস ঘুম থেকে ওঠার পূর্বেই সিমন ফিরে আসে এবং সে রাসমাসকে সবকিছু খুলে বলে। যেহেতু তাদের বাংকারের ভেতর খাবারের সংকট ছিল, তাই তারা পরবর্তী দিন বাংকারের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে ঘুমানোর সময় হঠাৎ বাহির থেকে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাদের এয়ার ভেন্ট সিল করতে শুরু করে, যার কারণে বাংকারের ভেতর অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফলে বাধ্য হয়ে তারা বাংকারের দরজা খুলে। দেখা যায় বাহিরে কিছু মানুষ বন্দুক হাতে তাদের বের হওয়ার জন্য অপেক্ষা করছিল। আসলে সিমন আগের দিন যখন বাংকারের বাইরে শহরে যায়, তখন কিছু সার্ভাইভাররা তাকে দেখে ফেলে এবং তার পিছু করতে করতে তারা বাংকার অব্দি এসে পড়ে। তারা দুই ভাই বোনকে একটা রুমে আটকে রাখে এবং পুরো বাংকারের মধ্যে খাবারের তল্লাশি করে। কিন্তু গত 6 বছরে তারা দুজন বাংকারের সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে। তাই সার্ভাইভাররা এদের দুজনকে এখানেই আটকে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় তারা সেই দলটির লিডার মার্টিনকে বলে আশেপাশে এরকম আরও বাংকার আছে এবং সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল। সেই বাংকারগুলোর লোকেশন কেবল তারাই জানে, তাই তারা চাইলে তারা একসাথে সে বাংকারগুলোতে যেতে পারবে খাবারের সন্ধানের জন্য। এই কথা শুনে মার্টিন বাধ্য হয়ে তাদের দুজনকেও তাদের দলে নিয়ে নেয় এবং সেই বাংকারগুলোর উদ্দেশ্যে রওনা হয়। চলার পথে মার্টিন তাদেরকে বিগত 6 বছরের ঘটনা বলতে থাকে,
যে কিভাবে বৃষ্টির কারণে প্রায় 90% মানুষ মৃত্যুবরণ করে এবং তারপর আর 10% মানুষ মৃত্যুবরণ করে খাদ্যের অভাবে। বেঁচে থাকার জন্য মানুষ এখন একে অপরকে মারতে শুরু করে। তাই এখন তাদের একমাত্র শত্রু কেবল সেই টক্সিক বৃষ্টি নয়, বরং অন্য মানুষরাও। আমরা আরও জানতে পারি মার্টিন অতীতে একজন সোলজার ছিল। বৃষ্টিতে তার দলের সকলে মৃত্যুবরণ করে এবং সে একাই জীবিত থাকে। পরবর্তীতে তার সাথে দেখা হয় প্যাট্রিকের, যে কিনা মার্টিনের মতোই অস্ত্র চালাতে পারত। এভাবেই আরও 3 জনের সঙ্গে তাদের দেখা হয় এবং তাদের গ্রুপ 5 জনের হয়ে যায় আর তারা একসাথেই থাকতে শুরু করে। তাদের গ্রুপে বিয়ারটিস নামক এক মেয়েও ছিল, যে কিনা মার্টিনকে পছন্দ করত। সিমন এবং রাসমাসের কারণে এখন তাদের দলের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়ায়। তারা একসঙ্গে সেই বাঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। অনেকদিন পরে বাঙ্কার থেকে বের হয়ে রাসমাস থেকে বেশ ভালোই লাগছিল, কিন্তু এমন সময় তাদের সামনে কয়েকটি গাড়ি আসে। মার্টিন তাদেরকে সকলকে তখন লুকিয়ে পড়তে বলে। আমরা জানতে পারি এই গাড়িগুলো ছিল অন্য সার্ভাইভারদের, যারা কিনা বেঁচে যাওয়া সার্ভাইভারদের কিডন্যাপ করে নিয়ে যায় এবং তারা আজ একটা মেয়েকে অনুসরণ করছিল। মার্টিন এসব উপেক্ষা করে নিজের দলকে নিয়ে অন্যদিকে যেতে চায়, কিন্তু সিমন বলে তাদের উচিত সেই মেয়েটাকে সাহায্য করা এবং এ কথা বলে সে নিজে সেই মেয়েটাকে বাঁচাতে এগিয়ে যায়। দেখা যায় সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে বৃষ্টির পানিপূর্ণ একটা গর্তে পড়ে যায় এবং সম্পূর্ণভাবে ভিজে যায়, যার কারণে এখন তার মৃত্যু নিশ্চিত। তাই মার্টিন তার মৃত্যুকে সহজ করতে তাকে গুলি করে মেরে ফেলে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। গেম খেলে কেবল মজাই নয়, পাবে বিশাল আয়ের সুযোগ। মস্ট প্লে নিয়েছে দারুণ অফার আর অফুরন্ত সম্ভাবনা। মস্ট প্লে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বাসযোগ্য গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই পাবে 500 টাকা ফ্রি বোনাস। বন্ধুদের রেফার করে নিয়ে নাও আনলিমিটেড 12,000 টাকা বোনাস। জন্মদিনে মস্ট প্লের স্পেশাল উপহার 2,000 টাকা পর্যন্ত। ফেসবুকে রিভিউ দিয়ে পাবা 200 টাকা বোনাস। 10% সাপ্তাহিক ক্যাশব্যাক অ্যাভিয়েটর গেমে এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। 650% সল্ট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। 30% স্পোর্টস রিলোড বোনাস 4,000 টাকা পর্যন্ত। সবচেয়ে দ্রুত ও নিরাপদে লেনদেন করতে বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিট ও উইথড্র করা যায়। তাই এখনই পিন কমেন্টে গিয়ে মস্ট প্লে রেজিস্টার করে নাও। এআই এর সুযোগটি আর মিস করো না। পুরোদিন হাঁটার পরে এই গ্রুপ সিদ্ধান্ত নেই একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আজকের রাতটা কাটানোর জন্য। সেখানে একটা রুমে রাসমাস ওয়াটারপ্রুফ একজোড়া জুতা পাই, যেটা পরবর্তীতে তার অনেক কাজে আসবে। সকলে যখন রাতে ঘুমাচ্ছিল তখন রাসমাস এক রুম থেকে উঠে অন্য রুমে গেলে দেখতে পাই বিয়াট্রিস মার্টিনের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল, যেটা দেখে তার হিংসা হয়, কেননা সেও বিয়াট্রিসকে পছন্দ করতে শুরু করেছে। পরবর্তী দিন তারা পুনরায় তাদের যাত্রা শুরু করে, কিন্তু চলতে চলতে রাসমাসের পা একটা পানিপূর্ণ গর্তে পড়ে যায়। মার্টিন সাথে সাথে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু সিমন তাকে আটকায় এবং বলে রাসমাসের জুতা সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ, অর্থাৎ সে ইনফেক্টেড হয়নি। তারা তাদের যাত্রা অব্যাহত রাখে এবং কিছুক্ষণ পর সেই বাংকারেও পৌঁছে যায়। সিমন এবং রাসমাসের কাছে বাংকারের পাসওয়ার্ড ছিল। তারা ভেতরে প্রবেশ করে এবং দেখে এই বাংকারে তো কখনো কোনো সার্ভাইভার আসেনি। ভিতরে খাবারের বিশাল মজুদ দেখে পুরো দল অনেক খুশি হয়, কারণ অনেক দিন ধরে তাদের আর কোথাও যেতে হবে না। মার্টিন এবং তার টিমমেটরা খাবার খেতে শুরু করে, কিন্তু সিমন অন্য একটা রুমে তাদের বাবার মোবাইল ফোন পায়। সে তার ভাই রাসমাসকেও ব্যাপারটা জানায়। সেই মোবাইল থেকে তারা তাদের বাবার একটি ভিডিও পায়, যেখানে এক ব্যক্তি তার বাবাকে বলছিল কোম্পানির মেইন ল্যাবে আসার জন্য। তারা খুশি যে তাদের প্ল্যান সফল হয়েছে। সিমন এবং রাসমাস বুঝতে পারে তাদের বাবা 6 বছর পূর্বে বাংকার থেকে বের হয়ে নিশ্চয়ই সেখানে গিয়েছে এবং 6 বছর আগে যত কিছু হয়েছে, যত মানুষ মারা গিয়েছে, এই সব কিছু ফ্যাডরিকেরই কোম্পানি অ্যাপোলোনের জন্য হয়েছে। সিমন দ্রুত সবকিছু লিডার মার্টিনকে দেখায়। তাদেরও এখান থেকে বের হয়ে তাদের বাবার মেন ল্যাবে যাওয়া উচিত। হতে পারে সেখানে তারা এই বৃষ্টির অ্যান্টিডোট বানিয়ে ফেলেছে, কিন্তু মার্টিন এই বাংকার ছেড়ে মেন ল্যাবে যেতে একেবারেই রাজি না, কেননা এখানে খাবারের সাথে প্রোটেকশন সবকিছুই ছিল। এরপর সিমন এবং রাসমাস নিজেরাই ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দলের অন্য সদস্যরা বিয়াট্রিস, লিয়া এবং জিন যখন জানতে পারে মার্টিন সিমন এবং রাসমাসকে ল্যাবের উদ্দেশ্যে একাই চলে যেতে দিয়েছে, তখন তারাও সিমন এবং রাসমাসের পিছু করে ল্যাবের উদ্দেশ্যে বের হয়ে যায়। এক পর্যায়ে তারা তাদের সাথে মিলিত হয়। বাংকারে সেই সময় কেবল মার্টিন এবং প্যাট্রিকই বাকি ছিল। অন্যদিকে সিমন, রাসমাস, বিয়াট্রিস, লিয়া এবং জিন একসাথে শহরের পর শহর পার করছিল। এই জার্নিটা তারা অনেক উপভোগ করতে শুরু করে, কেননা এখন তাদের এই পরিস্থিতি থেকে একটা বাঁচার আশা ছিল। একটি শহর এসে তারা থামে এবং খাওয়া দাওয়া শুরু করে। লিয়া এবং জিন বলে তারা পাশের একটা দোকানে যাবে জিনের জন্য নতুন চশমা নিতে, কেননা তার পুরনো চশমাটা ভেঙে গিয়েছে। তাদের দুজনের যাওয়ার পরপরই সিমন, রাসমাস এবং বিয়াট্রিসের উপর একদল ডাকাত আক্রমণ করে, যারা কিনা সার্ভাইভারদের মেরে তাদের খাবার লুটে নিত। প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে তারা 3 জন যে যার মতো দৌড় দেয়। এক পর্যায়ে সিমন বাকি 2 জন থেকে আলাদা হয়ে যায়। এদিকে আকাশে পুনরায় মেঘ আসতে শুরু করে, অর্থাৎ বৃষ্টি আসার আশঙ্কা বাড়তে থাকে, যার কারণে তাকে দ্রুত শেল্টার নিতে হবে। এমন সময় সিমন দূর থেকে একটা বাচ্চাকে দেখতে পায় এবং সে ওই বাচ্চার সাথে তাদের বাড়িতে চলে যায়। সেখানে সে বাচ্চার পিতাও ছিল। সিমন তাকে আশ্বস্ত করে যে সে তাদের কোনো ক্ষতি করবে না, এমনকি সে তার সাথে থাকা খাবারও তাদেরকে খেতে দেয়। কিন্তু খাবার নিয়ে যখন সে বাচ্চা তার পিতা যাচ্ছিল, তখন তাদের কাছে খাবার দেখে সেই ডাকাতেরা তাদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলে।
এটা দেখে সিমন অনেক কষ্ট পায় যে তার দেওয়া খাবারের কারণে নিরীহ দুইটা মানুষের প্রাণ গেল। কিন্তু এখানে তার করার মতো কিছুই ছিল না। সে পিছনের রাস্তা দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে বিয়ার্টিস এবং রাসমাস বিয়ার্টিসের পুরনো বাড়িতে আসে, যেখানে সে তার বাবা মায়ের সাথে থাকতো। যদিও এখন সেখানে কেবল তাদের অবশিষ্টাংশ বাদে আর কিছুই ছিল না। বিয়ার্টিসের মন খারাপ হয়ে গেলে রাসমাস তাকে সান্ত্বনা দেয়। বৃষ্টি শেষ হওয়ার পরে তারা পুনরায় সেই জায়গাতে আসে যেখানে তাদের উপর আক্রমণ হয়েছে এবং তারা একে অপর থেকে আলাদা হয়ে গিয়েছিল। সৌভাগ্যক্রমে সেখানে তারা 5 জন আবার মিলিত হয়। কিন্তু সিমনকে ফলো করতে করতে একটা ডাকাত সেখানেও এসে পড়ে এবং রাসমাসের গলায় ছুরি ঠেকিয়ে বলে, তোমাদের কাছে যত খাবার আছে আমাদেরকে দিয়ে দাও। এমন সময় মার্টিন এবং প্যাট্রিক বন্দুক সহ সেখানে এসে পৌঁছায়, যাদেরকে দেখে সেই ডাকাত রাসমাসকে ছুরি দিয়ে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। ভাইয়ের এই অবস্থা দেখে সিমন কাঁদতে শুরু করে। সে রাসমাসকে বলে পরবর্তী শহরে একটা বাংকার আছে, সেখানে গেলেই তার আর কোনো কষ্ট হবে না, কেননা বাংকারগুলোতে চিকিৎসার সুবিধাও থাকে। তারা সকালকে রাসমাসকে সাথে নিয়ে বাংকারের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে পৌঁছানোর পরে তারা দেখে এখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। সিমন তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক দেখে বুঝতে পারে তাদের বাহিরে একটা ডাক্তারকে খুঁজতে হবে, তা না হলে রাসমাস বাঁচবে না। ওদিকে বাহিরে জিন আর লিয়া দেখে সেখান দিয়ে স্ট্রেঞ্জারদের একটা গাড়ি যাচ্ছিল। তখন মার্টিন একটা পরিকল্পনা বানায় যে তারা প্রথমে সেই স্ট্রেঞ্জারদের থেকে তাদের গাড়ি ছিনিয়ে নেবে এবং তারপর সে গাড়ি ব্যবহার করে পাশের শহরে পালিয়ে যাবে। পরিকল্পনা মোতাবেক সিমন একা একা শহরের মধ্যে দিয়ে চলতে শুরু করে এবং তাকে অনুসরণ করতে থাকে একটা ড্রোন। সেই ড্রোনটিকে দেখে সিমন দৌড়ে একটা বিল্ডিং এর ভেতরে এসে পৌঁছায়। সিমনকে একা পেয়ে এবার সেই স্ট্রেঞ্জারদের গাড়িও সেখানে এসে যায়, কিন্তু এটা তো মার্টিনদের প্ল্যান ছিল। তারা পেছন থেকে আক্রমণ করে স্ট্রেঞ্জারদের থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। তাদের মধ্যে থেকে একজনের হাতে সাপের ট্যাটু ছিল, যেটা দেখে জিন অনেক ভয় পেয়ে যায়, কেননা এই ট্যাটু তার অতীতের সঙ্গে জড়িত। মার্টিন তাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করে তারা সার্ভাইভারদের কিডন্যাপ করে কোথায় নিয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি তাদের কোনো উত্তর দেয় না। মার্টিন তাদেরকে মারতেই যাবে, এমন সময় সিমন তাকে থামায়। সে বলে, আমাদের উদ্দেশ্য ছিল কেবল তাদের গাড়ি নেওয়া, তাদেরকে মারা নয়। মার্টিন তাদেরকে গাড়িতে গিয়ে উঠতে বলে এবং তারপরই তারা 3টি গান শট শুনতে পায়। তার মানে মার্টিন খুব সম্ভবত সেই 3 জনকে মেরে ফেলেছে। পুরো দল গাড়িতে করে পরবর্তী শহরে যেতে থাকে। এমন সময় আমরা ফ্ল্যাশব্যাকে জিনের অতীত দেখতে পাই। জানা যায় শুরুতে জিন একটা পরিবারের সাথে থাকতে শুরু করে, কিন্তু হঠাৎ একদিন স্ট্রেঞ্জারদের গাড়ি তাদের কাছে আসে এবং তারা সেই পরিবারের সকলকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। পরিবারের হেড তাদের সঙ্গে যেতে রাজি না, ফলে সেই স্ট্রেঞ্জারদের থেকে একজন তাকে গুলি করে মেরে ফেলে। গুলি যে ব্যক্তি করেছিল তার হাতে ঠিক একই রকম সাপের ট্যাটু আঁকা ছিল। পরে জিন সেই ঘর থেকে একটা বাচ্চাকে নিয়ে একটা স্থানে লুকিয়ে পড়ে, যেন বাচ্চাটার শব্দে স্ট্রেঞ্জারদের পর্যন্ত না পৌঁছায়। তাই সে বাচ্চাটার মুখ শক্তভাবে চেপে রাখে। স্ট্রেঞ্জাররা বাচ্চাটার মাকে ধরে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর জিন যখন তার হাত সরায়, তখন তার রিয়েলাইজ হয় সে তো ভুলে বাচ্চাটার শ্বাসরোধ করে রেখেছে, যার কারণে বাচ্চাটা মারা যায়। সেই দিনের পর থেকে জিন আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। পুরো দল ততক্ষণে বাংকারে পৌঁছে যায় এবং তারা নিকটস্থ একজন ডাক্তারকেও খুঁজে বের করতে সক্ষম হয়। তারা ডাক্তারের কাছে সাহায্য চায় এবং বলে যদি সে রাসমাসের সাহায্য করে তাহলে তারা তাকে প্রচুর পরিমাণে খাবার দেবে। সেই ডাক্তার রাসমাসের ক্ষতকে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু কথাবার্তার একটা সময় সিমন বলে ফেলে যে তারা সায়েন্টিস্ট ফ্যাড্রিকের সন্তান। ফ্যাড্রিকের নাম শুনতে ডাক্তার হঠাৎ তাদেরকে বলে রাসমাসকে একটা ছোট ইঞ্জেকশন দিতে হবে এবং এই জন্য তাকে এবং সিমনকে ডাক্তারের সাথে বাংকারে আসতে হবে। তারা দুজন তার সাথে বাংকারে যায়, কিন্তু ডাক্তারের উপর তাদের সন্দেহ হতে শুরু করে এবং তাদের সন্দেহটি সঠিক ছিল, কেননা ডাক্তার রাসমাসকে এবং সিমনকে সেখানে বেঁধে ফেলে এবং বলে তার বাবা ফ্যাড্রিকে সেই ভাইরাসটি সৃষ্টি করেছে এবং তার কারণে এত মানুষ মৃত্যুবরণ করেছে, তাই প্রতিশোধ নিতে সে এখন রাসমাসকে শেষ করে দিবে। অন্যদিকে দলের বাকি সদস্যরা ডাক্তারের বাড়িতে অপেক্ষা করতে করতে দেখে সেই স্ট্রেঞ্জারদের গাড়ি তাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছে। জিন দেখতে পারে সেই সাপের ট্যাটুওয়ালা সোলজার গাড়ি থেকে নেমে আসে, কিন্তু এবার জিন তার রাগ নিয়ন্ত্রণ রাখতে না পেরে বন্দুক নিয়ে তেড়ে যায় এবং সেই সোলজারটাকে গুলি করে হত্যা করে। কিন্তু এর পরপরই অন্যান্য সোলজাররা জিনকে ধরে ফেলে। এটা দেখে মার্টিন এবং বাকিরা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ডাক্তার রাসমাসকে বিষের ইঞ্জেকশন লাগাবে। এমন সময় প্যাট্রিক সেই ডাক্তারকে গুলি করে মেরে তাদের দুজনকে বাঁচিয়ে ফেলে। এখন তারা সেখান থেকে তো বেরিয়ে যায়, কিন্তু তারা তাদের একজন সাথী জিনকে হারিয়েছে। প্যাট্রিক মার্টিনকে বলে যদি সে সিমনের কথা না শুনে সে সোলজারদেরকে সেই সময় গুলি করে মেরে ফেলতো তাহলে আজ তাদের জিনকে হারাতে হতো না। তারা জঙ্গলের ভেতর দিয়ে তাদের যাত্রা অব্যাহত রাখে যেন তারা শীঘ্রই ল্যাবে পৌঁছাতে পারে। যেতে যেতে তারা বিভিন্ন অ্যাভেন্টেড ঘরে আশ্রয় নেয়। এভাবে আজ সকালে মার্টিন তাদের সবাইকে বলে আমাদের পাশের একটি বাংকার থেকে খাবার নিয়ে আসতে হবে, কারণ বেশিরভাগ খাবার তো সেই ডাক্তারের কাছে রয়ে গেছে। রাসমাস তাদেরকে বলে আজকে সে তাদের সঙ্গে যেতে পারবে না, তার অবস্থা খুবই খারাপ, সেখানে থেকেই বিশ্রাম করবে। তার নিরাপত্তার জন্য বিয়ার্টিসকে রেখে বাকিরা খাবারের সন্ধানে চলে যায়। সকালে যাওয়ার পরে রাসমাস বিয়ার্টিসকে বলে সে বিয়ার্টিসকে খুব ভালোবাসে এবং সে ইচ্ছা করে সকলকে মিথ্যা কথা বলেছিল যে সে আজকে হাঁটতে পারবে না। এই কথা শুনে বিয়ার্টিস অনেক খুশি হয়, কেননা সেও রাসমাসকে পছন্দ করতে শুরু করেছে। তারা দুজন একসাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে। অন্যদিকে দলের বাকি সদস্যরা বাংকারে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে খাবার নিয়ে নেয়। কিন্তু সেখানে তারা অ্যাপোলন কোম্পানির কিছু ভিডিও খুঁজে পায়,
যেখানে তারা দেখতে পারে সিমনের বাবা ফ্যাডরিক একজন মানুষের উপর সেই ভাইরাসটির পরীক্ষা করছিল, যে ভাইরাসটি পরবর্তীতে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে সে নিশ্চিত হয়ে যায় যে এই ভাইরাস তৈরি করার পেছনে তার বাবা ফ্যাডরিক দায়ী। তারা বাংকার থেকে বের হয়ে আসতেই দেখে বেয়ারটিসের মৃতদেহ নিয়ে রাসমাস সেখানে উপস্থিত। সে সকলকে জানায় বেয়ারটিস এমন একটা কুকুরের কাছে গিয়েছে যেটা বৃষ্টির পানিতে ভেজা ছিল, তাই কুকুরের সাথে সেও ইনফেক্টেড হয়ে মারা গিয়েছে। সকলে রাসমাসকে বেয়ারটিসের মৃতদেহ থেকে দূরে থাকতে বলে, তা না হলে সেও ইনফেক্টেড হতে পারে। কিন্তু বেয়ারটিসের মৃত্যুতে রাসমাস একেবারে ভেঙে পড়ে। সে প্রথমবার তার জীবনে কোনো ভালো বন্ধু পেয়েছিল, কিন্তু সেটাকেও সে হারিয়েছে। কিছুক্ষণ পর সবাই নোটিস করে রাসমাস বাংকারে নেই। দেখা যায় রাসমাস বাংকার থেকে বের হয়ে নিজেই ওয়াকিটকি ব্যবহার করে সেই স্ট্রেঞ্জারদের তাদের লোকেশন জানিয়ে দেয়। পেছনে গ্রুপের বাকি সকলে প্রথমে বেয়ারটিসকে দাফন করে আর সিদ্ধান্ত নেই তাদেরকে প্রথমে রাসমাসকে বাঁচাতে হবে। তাই তারা সেই সোলজারদের মধ্যে আরও একজনকে অ্যাটাক করে এবং তার অস্ত্র ছিনিয়ে তাকে আটক করে ফেলে। স্ট্রেঞ্জারদের সাথে তারা যোগাযোগ করে বলে যদি তারা তাদের লোক ফেরত চায় তাহলে তারা যেন রাসমাসকে ফেরত দিয়ে দেয়। কিন্তু রাসমাস এদিকে নিজে থেকেই স্ট্রেঞ্জারদের কাছে আত্মসমর্পণ করে। আসলে তার বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। এক্সচেঞ্জারের সময় স্ট্রেঞ্জারদের লিডার থমাস সিমনকে বলে তারা এখনও বুঝতে পারছে না যে রাসমাস কতটা স্পেশাল। থমাস জানায় রাসমাসের ভেতর সেই ভাইরাসের ইমিউনিটি আছে, যার কারণে বেয়ারটিসের মৃতদেহ ওঠানোর পরেও সে নিজে ইনফেক্টেড হয়নি। তখনই সিমনের মনে পড়ে যে তার বাবা তাদের অনেক আগে বলেছিল রাসমাস অনেক গুরুত্বপূর্ণ। আসলে তাদের বাবা রাসমাসের ভেতর সেই ভাইরাসের একটা অ্যান্টিডোট তৈরি করে ঢুকিয়ে দেয়। থমাস আরও বলে রাসমাস মানবজাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ তার উপর পরীক্ষা নিরীক্ষা করে সায়েন্টিস্টরা বৃষ্টির ইনফেকশনের অ্যান্টিডোট বানাতে পারবে। এতক্ষণে মার্টিন এক্সচেঞ্জের জন্য সেই সোলজারটাকে নিয়ে এসেছে, তাই বাধ্য হয়ে থমাস থেকে রাসমাসকে দিয়ে ফেলতে হয়। সিমন তার ভাইয়ের উপর অনেক রেগেছিল, কারণ সে তার জীবন দিতে চেয়েছে। যদিও রাসমাস এখনো বেঁচে থাকতে চায় না, তাই সে একটা সোলজার থেকে ভাইরাসের ইনজেকশন নিয়ে নিজের মধ্যে ইনজেক্ট করে ফেলে। কিন্তু এখানে থমাসের কথা একদম সঠিক ছিল, রাসমাসের কিছুই হয় না। অবশেষে পুরো দল স্ট্রেঞ্জারদের সাথে মিলে যায় এবং সেই ভাইরাসের অ্যান্টিডোট বানানোর জন্য রাজি হয়ে যায়। তারা স্ট্রেঞ্জারদের সাথে সেই মেইন ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করে তারা শেষমেশ ল্যাবে পৌঁছায়। সেখানে কেবল সিমন এবং রাসমাস ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভেতরে প্রবেশ করে তারা দুজন দেখতে পারে ভেতরে আর কেউ নয় বরং তাদেরই বাবা ফ্যাডরিক ছিল, যে কিনা 6 বছর পূর্বে তাদেরকে রেখে চলে গিয়েছে, এরপর আর কোনোদিনও ফেরত আসেনি। তাকে দেখে সিমন জিজ্ঞেস করে যে কেন সে ফিরে আসেনি, কেন সে তাদের ছেলে চলে গিয়েছে। কিন্তু সে কিছু বলতো তার আগে রাসমাস বেহুশ হয়ে যায় এবং তাকে চেক আপ করার জন্য নিয়ে যাওয়া হয়। ফ্যাডরিক সিমনকে বলে সে সিমনকে সবকিছু জানাবে, কিন্তু এখন তাদের উপর ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে। অন্যদিকে দলের বাকি সদস্যদেরকে একটা আলাদা বিল্ডিংয়ে রাখা হয়েছে এবং সেখানে তারা জিনকে খুঁজে পায়, যাকে তারা অনেক আগে হারিয়ে ফেলেছিল। তাকে দেখে সকলে অনেক খুশি হয়। একজন নার্স এসে তাদের সকলকে একটা বিশেষ ট্যাবলেট নিতে বলে, কিন্তু মার্টিন শুরুতে রাজি হয় না। নার্স নিজে যখন একটা ট্যাবলেট নেয় তখন বাকিরা অসুস্থ হয় এবং একটা করে ট্যাবলেট নেয়। আর এবার সিমনকে একা পেয়ে ফ্যাডরিক তাকে সবকিছু জানায়। সে বলে তার কোম্পানি ভাইরাসের একটা অ্যান্টিডোট বানিয়েছিল, তবে সে সেটা রাসমাসের ভেতর লুকিয়ে রাখে, আর সেটা এখন তাকে হত্যা না করে বের করা সম্ভব না। সে জানতো ল্যাবের লোকেরা তার সন্তানকে ব্যবহার করতে চাইবে, তাই সে তাদেরকে মিথ্যা কথা বলে যে তার পুরো পরিবার মারা গেছে। একদিন সে গোপনে তাদের দুজনের ঘুমিয়ে থাকা অবস্থায় তাদেরকে দেখতে বাংকারে এসেছিল, কিন্তু তাদের কোনো কিছু না বলেই সে সেখান থেকে চলে গিয়েছে, কারণ তখনও তারা কিছুই বুঝতে পারতো না। সে তার সহকর্মীকেও মিথ্যা কথা বলেছিল যে ভেতরে কেউ নেই, কিন্তু তার কথাই সহকর্মীর একটু সন্দেহ হয় এবং এক পর্যায়ে ফ্যাডরিক তার সহকর্মীকেও মেরে ফেলে। এরপর ফ্যাডরিক রাসমাসকে দেখার জন্য ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে উপস্থিত সব ডাক্তার ইনফেক্টেড হয়ে মারা যাচ্ছিল। রাসমাসের ডিএনএ টেস্ট করার পর ফ্যাডরিক যা জানতে পারে তা সত্যিই ভয়াবহ ছিল। সে দ্রুত বিল্ডিং লক করে দেয় যেন বাইরে কেউ যেতে না পারে। আসলে রাসমাসের বডিতে যে ভাইরাস ঢুকেছে তাতে তো তার কোনো সমস্যা নেই, তবে সে ভাইরাসটা তার শরীরের ভেতর ইভলভ হয়ে গিয়েছে, যার কারণে সেটা আগের চেয়ে আরো ভয়াবহ রূপ ধারণ করছে। রাসমাস এখন নিজেই সেই ভাইরাসের সবচেয়ে বড় বাহক হয়ে গেছে, তাই যে সকল ডাক্তার তার চিকিৎসা করছিল তারা সকলেই মারা যায়। ফ্যাডরিক সিমনকে বলে সে যেন এখনই তার বন্ধুদের নিয়ে এই ল্যাব থেকে বেরিয়ে যায়, কিন্তু সে রাসমাসকে কোনোভাবে এই ল্যাব থেকে বাইরে যেতে দিতে পারবে না। কিন্তু সিমন ভিডিওগুলো তার বন্ধুদেরকে সব জানিয়ে দেয় এবং বলে তাদের যে কোনো মূল্যে রাসমাসকে বাঁচাতে হবে, তা না হলে তাদের বাবা রাসমাসকে প্রাণে মেরে ফেলবে। সিমন রাসমাসকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু মেইন গেটে ফ্যাডরিক নিজে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। মার্টিন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফ্যাডরিক তার কাঁধে গুলি করে দেয়। এতে সিমন ফ্যাডরিকের উপর ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে প্যাট্রিক একটা গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং তারা সকলে সে গাড়িতে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে একটা স্থানে থমাস তাদেরকে আটকে ফেলে এবং তাদের জানাই এই বাউন্ডারির বাইরে তারা যেতে পারবে না। তাদেরকে শুরুতে যে ট্যাবলেটটা খাওয়ানো হয়েছে সেই ট্যাবলেটের কারণে ন্যানোসেল তাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেছে এবং তারা যদি এই বাউন্ডারির বাইরে যায় তাহলে সেই ভাইরাসটি অ্যাক্টিভেট হয়ে যাবে, যাতে করে তাদের সকলের মৃত্যু ঘটবে। যেহেতু সিমন আর রাসমাস কোনো ট্যাবলেট নেয়নি তাই তারা বাউন্ডারির বাইরে যেতে পারবে।
দলের সকলে তাদের দুজনকে এখান থেকে পালাতে বলে, কিন্তু সিমন তাদেরকে রেখে যেতে রাজি না এবং সে বলে তারা এই বাউন্ডারির ভেতরে কোনো জায়গায় লুকিয়ে পড়বে। অন্যদিকে আমরা দেখি অ্যাপলন কোম্পানির হেড একটা মিটিংয়ে সকলকে বলে সেই ভাইরাসের ব্যবহার সফল হয়েছে, এখন এটাকে তারা তাদের সুবিধার্থে ব্যবহার করতে পারবে। আর এই থ্রিলিং এন্ডিংয়ের সাথে পার্ট 1 এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, আর তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।